অ্যাডভোকেট তাজুল ইসলাম গতকালকে সারা বাংলাদেশ নয় সারা দুনিয়াতে অলরেডি মানুষ ইতিমধ্যে জানে যে সাংবাদিক যে সকল ভাইয়েরা লাইভ শো সম্প্রচার করছেন আপনাদের বিবেক কোন জায়গায় যায় পৌঁছাইছে যে আদালতের ভিতরে সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ। তো অ্যাডভোকেট তাজুল ইসলাম যেটা আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। 1 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কার যোগাযোগ হয়? 1 আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। It's amazing, meticulously designed thing. যদি 5 তারিখের মধ্যে জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ না করতো তাহলে তোমাদের প্ল্যান কি ছিল সেটাকে একটু খুলে বলবা? তো ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাহিদ সাহেব কি করে রেখেছিল ওটা কি একটু বলবেন? এবং নাহিদ ভাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। আর এই যে মেট্রো রেলে যে আগুন দেওয়ার কারণটা কি ছিল? যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। জননেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য আপনারা কি কি করেছিলেন? আলাদাভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে, পুলিশকে ক্রাশ করা হয়েছে। এগুলো একটা নকশা, এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের। এগুলো বিশাল গল্প। পিনাকি সাহেব, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি এগুলা কি কি ছিল একটু সম্পূর্ণ ক্লিয়ার করে বলবেন জাতির উদ্দেশ্যে। আর্মি গুলি চালায় নাই, চালাইতে পারতো। চালাইলে কি হইতো, প্ল্যান কি ছিল প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করেন। আমি ওনারে একটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম, স্যার তো জানেন আপনি, যাতে আর্মির গুলি করা ঠেকানো যায়। উনি কাজটা করছিলেন, আপনাকে ধন্যবাদ। ওনার কাজটা সূত্র ধরে আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন, তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। জাতিসংঘের মহাসচিবের ক্ষেত্রে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল। আমি প্রফেসর ইউনূসকে জানাইছিলাম যে এত কিছুর পরেও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি। আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতো। কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না। হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল। লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই করলেও জিতে আসতে পারতাম, আর আমরা সেটা করতামও, আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম, আগাইছিলামও, আর বেশি না কই। It's amazing, meticulously designed thing. তাহলে আপনারা জানতে পারলেন আজকে যে এই 5ই আগস্ট ছিল না, সেটা বহুত আগে থেকে পরিকল্পনা ছিল। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তো জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনটা কি শুনলেন তো? এর পরবর্তীতে অ্যাডভোকেট তাজুল ইসলাম ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ নয় সারা দুনিয়াতে সবাই জানে যে বাংলাদেশে 5ই আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় থেকে শুরু করে 5ই আগস্টের দিন পর্যন্ত, তার পরবর্তী আজকের দিন পর্যন্ত কারা কি করতেছে তারা নিজেরাই কিন্তু নিজ মুখে স্বীকার করতেছে। অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবাকে সেটাও বাংলাদেশের জাতি জানতে চায়, তার বাবাকে সেটাও তিনি জানে কিনা আমার জানা নাই, কারণ তার চোখে পড়তেছে না যে তার লোকেরাই, তার বাবারাই নিজেরাই স্বীকার করতেছে যে তারা নিজেরাই পুলিশকে মারছে, তারা নিজেরাই মেট্রো রেলে আগুন দিছে, তারা নিজেরাই বাংলাদেশের প্রত্যেকটা সরকারি সম্পদের উপরে তারা কি করছে না করছে তারা নিজেরাই টকশোতে স্বীকার করে গেছে। দীর্ঘ যাবত তারা বলেই আসতেছে তাদের ক্রেডিট নেওয়ার জন্য কারা কারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে। এরপরও অ্যাডভোকেট তাজুল ইসলাম গতকালকে বাংলাদেশের মানুষ গতকালকে যেটা লাইভ শোর মধ্যে দেখছে যে আদালতের ভিতরে লাইভ সম্প্রচার হইল,
বাংলাদেশের মানুষ এখন তাজুল ইসলাম, অ্যাডভোকেট তাজুল ইসলামকে জুকার হিসেবে এবং চলচ্চিত্রের একজন ভিলেন হিসেবে দেখতেছে। জনসম্মুখে যেখানে অফেন সবাই জানে কারা আমেরিকাতে যাইয়া কিভাবে মাস্টারমাইন্ড করছে, প্রথম মিশন যদি কাজে না আসে দ্বিতীয় মিশন চালু করবে, দ্বিতীয় মিশন চালু না করে কাজে না আসলে তৃতীয় মিশন নিয়ে তারা কাজ করবে, ওইভাবে তারা প্রস্তুতি নিয়ে সারা বাংলাদেশের মানুষদের কিভাবে হত্যা করছে। এরপরে অ্যাডভোকেট তাজুল ইসলাম গতকালকে তিনি জুকার হিসেবে সেটা লাইভ সম্প্রচার করছে। অনেক বাহা দিছে মানুষে, কমেন্ট অনেকে আপনারা দেখছেন, ভরপুর কমেন্ট হয়েছে ওইখানে যে চ্যানেলগুলোতে তারা প্রচার করছে। এগুলা করে জয় বাংলা সৈনিকদেরকে কিছুই করা যাবে না। আশা করি আপনারা যারা পাখি প্রেমিকেরা আছেন তারা প্রস্তুত থাকেন, আপনাদের সময় ঘনিয়ে আসছে, আপনাদেরকে কোনো বিচারের আদালতে আপনাদের রায় কার্যকর হবে না, আপনাদের বিচারের আওতা আনা হবে না, আপনাদেরকে সরাসরি ৭১ সৈনিক, মুক্তিযুদ্ধের সৈনিক, জয় বাংলার সৈনিক, শেখ হাসিনার কর্মীরা, এই ৭১ সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা, জয় বাংলার সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা, বাংলাদেশের সাধারণ জনগণ যারা বাংলাদেশকে ধারণ করে অফেন আপনাদেরকে লাইভ সম্প্রচারের মধ্যে ঢাকা রাজপথে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।